ধাতু অধাতুর প্রথম পার্ট কিন্তু আমরা করিয়েছি। সেখানে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে? তো সেখানে হাইড্রোজেনের উপরে এবং হাইড্রোজেনের নিচে যে সমস্ত ধাতুগুলো আছে তাদের দ্বারা কীভাবে রাসায়নিক বিক্রিয়া হয় সেটা আমরা আলোচনা করেছি। রেলে প্রচুর প্রশ্ন এসছে। আমরা টোটাল 15 থেকে 16টা প্রশ্ন আলোচনা করেছিলাম জাস্ট ওইটুকু টপিকের ওপরে। ঠিক আছে? আগের দিন। তো আজকে আমরা আলোচনা করছি ইলেকট্রোলাইসিস নিয়ে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ নিয়ে। তো ইলেকট্রোলাইসিসের বাংলা সবাই মোটামুটি জানো, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে? বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ মানে কি? মানে হচ্ছে বিশ্লেষণ করা কিসের মাধ্যমে? তড়িতের মাধ্যমে। তার মানে বেসিক্যালি এখানে যেটা ইউজ হয় সেটা হচ্ছে তড়িৎ ইউজ হয়, মানে কারেন্ট ইউজ হয়। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট হচ্ছে এই যে বিশ্লেষণ শব্দটা বলছি, এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝায় অ্যাকচুয়ালি বিয়োজন, তড়িৎ বিয়োজনও বলা হয় এটাকে। ঠিক আছে? এবং আমরা জানি বিয়োজন মানে হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। তো ইলেকট্রোলাইসিস ইজ আ প্রসেস অফ ডিকম্পোজিশন রিয়াকশন। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা অ্যাকচুয়ালি ডিকম্পোজিশন। ঠিক আছে? ডিকম্পোজিশন। ঠিক আছে? এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে বেসিক্যালি ডিকম্পোজিশন প্রসেস, মানে বিয়োজন। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। নেক্সট যেটা পয়েন্ট, থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে, জানি না থার্ড কি ফোর্থ হচ্ছে, সেটা হচ্ছে এই যে যৌগিক পদার্থকে ভেঙে মৌলিক পদার্থে পরিণত করা হয়, এটা বলতে কি বোঝানো হয়েছে? দেখো, যৌগিক পদার্থ মানে হচ্ছে যে ধাতুগুলো মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল, যেমন অ্যালুমিনিয়াম, যেমন সোডিয়াম, যেমন ক্যালসিয়াম। ঠিক আছে? এগুলোকে কিন্তু কোনোভাবেই তুমি প্রকৃতিতে শুদ্ধ অবস্থায় পাবে না। গোল্ড, প্লাটিনাম এবং রূপো, আগের দিন বলেছিলাম এরা হাইড্রোজেনের অনেক নিচে থাকে, এবং গোল্ড, প্লাটিনাম, রূপোকে কিন্তু অবশ্যই কী আকারে পাওয়া যায়? বিশুদ্ধ আকারে পাওয়া যায়। কারণ সাধারণত এরা অন্য কোনো অক্সাইড, অক্সিজেন, ক্লোরিন এদের সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে? এরা ধাতুগুলো, দেখো ধাতুগুলো হয় পজিটিভ আর অধাতুগুলো হয় নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ বিক্রিয়া করে ফেলে। অ্যালুমিনিয়াম যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ অক্সিজেন নেগেটিভ, অ্যালুমিনিয়াম পজিটিভ, সঙ্গে সঙ্গে বিক্রিয়া শুরু হয়ে যায়। সোডিয়াম যেমন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, সোডিয়াম পজিটিভ, ক্লোরিন নেগেটিভ, বিক্রিয়া করতে আরম্ভ করে। অর্থাৎ যৌগিক পদার্থ মানে কি? যৌগিক পদার্থ মানে হচ্ছে ধাতুগুলোর যৌগ হিসাবে উপস্থিত থাকা জিনিস। যেমন আমরা ধাতুগুলো ক্লোরাইড আকারে থাকতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের ক্লোরাইড, সোডিয়াম হচ্ছে ধাতু, তার ক্লোরাইড। ধাতুগুলো কার্বনেট আকারে থাকতে পারে, যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হচ্ছে অন্যতম রিঅ্যাক্টিভ মেটাল, তার কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে? যেমন ধাতুগুলো সালফেট আকারে থাকতে পারে। ঠিক আছে? বাইসালফেট, সালফেট আকারে থাকতে পারে, সালফেট অর বাইসালফেট আকারে থাকে, সালফেট অর বাইসালফেট আকারে থাকে। ঠিক আছে? সালফেট, সোডিয়াম বাইসালফেট। ঠিক আছে? যেমন অক্সাইড আকারে থাকতে পারে, অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে? কপার অক্সাইড। ঠিক আছে? ফেরিক অক্সাইড, লোহা, ফেরিক অক্সাইড, এভাবে থাকতে পারে। যৌগ পদার্থ বলতে এইগুলোকে বোঝানো হয়, ক্লোরাইড, কার্বনেট, সালফেট, বাইসালফেট ইত্যাদি থেকে বোঝানো হয়। এরা সবাই এরা সবাই একটা মূল ধাতুর অংশ, এবং এখান থেকে মূল ধাতু উৎপন্ন হয়। এরা সবাই একটা মূল ধাতুর অংশ, এখান থেকে কি উৎপন্ন হয়? মূল ধাতু। এই যে মূল ধাতু উৎপন্ন হয়, মূল ধাতু উৎপন্ন হওয়াটাকেই আমরা বলছি মৌলিক পদার্থ উৎপন্ন হয়ে যাওয়া বেসিক্যালি। ঠিক আছে? যৌগিক পদার্থ থেকে মৌলিক পদার্থে কনভার্ট করা হয় ইউজিং কারেন্ট পাওয়ার, মানে কারেন্ট এনার্জি বেসিক্যালি। ঠিক আছে? তো মূল ধাতুতে উৎপন্ন হওয়া বলতে কি বোঝায়? মানে এই ধাতুগুলোকে নিষ্কাশন করা বোঝায়। ঠিক আছে? অর্থাৎ যৌগ থেকে মূল ধাতুকে বাইরে আনা এবং তাদের পরিশুদ্ধকরণও বোঝায়। ঠিক আছে? নিষ্কাশন, এক্সট্র্যাকশন, পরিশুদ্ধকরণ মানে হচ্ছে রিফাইনিং। তো পরিশুদ্ধকরণও হয়। ক্লিয়ার হয়েছে? পরিশুদ্ধকরণ। ওকে? তো ক্লিয়ার হয়েছে আশা করি। তো কি বুঝলাম আমরা? যে ক্লোরাইড, কার্বনেট, সালফেট, বাইসালফেট, অক্সাইড ইত্যাদি থেকে মূল ধাতুগুলোকে বের করে আনা, এক্সট্র্যাকশন অ্যান্ড দেন রিফাইনিং। প্রথমে নিষ্কাশন, তারপর পরিশুদ্ধকরণ। এই কাজে ইলেকট্রোলাইসিস পদ্ধতিকে বহু হারে ব্যবহার করা হয়। সব ধাতুর ক্ষেত্রে কাজ করে না, কিন্তু বেশিরভাগ ধাতুতে কাজ করে। ক্লিয়ার হয়েছে? ওকে, গুড টু গো নাও। তড়িৎযোজী যৌগের দ্রবণ হঠাৎ করে লিখে রেখেছি কেন এখানে? দেখো, একটা জিনিস বলি, তার আগে আমাকে একটা জিনিস আঁকতে হবে। সো লেট মি ড্র ইট ফার্স্ট। ঠিক আছে? দেখো, আমি এখানে একটা বিকার এঁকে দিচ্ছি তোমাদের জন্য। কি আঁকছি? একটা বিকার আঁকছি জাস্ট। ঠিক আছে? এই হচ্ছে একটা বিকার। বিকার মানে কি? একটা পাত্র, কাঁচের পাত্র। ঠিক আছে? যারা মোটামুটি সায়েন্স চর্চা করেছো তারা জানো। এবং এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। এর মধ্যে আমরা কী দিয়ে দিচ্ছি? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আমি দিয়ে দিচ্ছি। ওকে, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দিয়েছি, এইটাই হচ্ছে তড়িৎযোজী যৌগের দ্রবণ বেসিক্যালি। এটা হচ্ছে কি? তড়িৎযোজী যৌগের দ্রবণ। আরে বাবা, নুনের জল। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ মানে হচ্ছে নুনের জল। নুন খাও তো, নুনের জল। ঠিক আছে? নুন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? তো আমি লিখে দিচ্ছি
যে আই টেক সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড দ্যাট ইজ NaCl, ঠিক আছে। Na মানে সোডিয়াম, ক্লোরিন হচ্ছে ক্লোরাইড। এবার একে যখন আমরা ভাঙবো, আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে Na প্লাস উৎপন্ন হয় আর কি উৎপন্ন হয়, Cl মাইনাস উৎপন্ন হবে, ঠিক আছে। তো Na প্লাস Cl মাইনাস কি জলে দোবালি হয়ে যাবে? তুমি যখন নুন জল খাও, তুমি কি সোডিয়াম আর ক্লোরিন খাও নাকি? তুমি তো নুনই খাও, তাই না? নুন জল যখন খাও গরমের দিনে, এখন গরম পড়েছে প্রচণ্ড, তো আমরা খাই। তো বেসিক্যালি যদিও বৃষ্টি হচ্ছে, এখানেও হচ্ছে, তো যাই হোক, তো সোডিয়াম ক্লোরাইড যে দ্রবণটা আমরা ব্যবহার করছি, সেই দ্রবণটা আসলে জলে দিলেই ভেঙে যায় না, কিছু একটা করতে হবে যার জন্য ও ভাঙবে। এখন একে তড়িৎযোজী যৌগ বলা হয় কেন? তার জন্য ধাতু অধাতুর বাকি সিরিজগুলো তোমাকে দেখতে হবে। ইলেকট্রোভ্যালেন্ট অ্যান্ড কোভ্যালেন্ট, অর্থাৎ সমযোজী আর তড়িৎযোজী, দুই ধরনের আমরা যৌগ পাই, ঠিক আছে। একদল যৌগ আছে যারা চার্জের দ্বারা, এই যে প্লাস মাইনাস চার্জের দ্বারা আকৃষ্ট হয়ে তৈরি হয়, এদেরকে বলি আমরা তড়িৎযোজী যৌগ, ঠিক আছে। যেমন NaCl ইজ টাইপ অফ এ তোমাদের কম্পাউন্ড, ঠিক আছে, যৌগ ইংরেজি কম্পাউন্ড। আর এক ধরনের যৌগ পাই যেগুলো হচ্ছে সমযোজী, তারা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে, যে ভাই তুই আমাকে এটা দে, আমি তোকে এটা দেবো, তোকে কিন্তু এক্সট্রা কিছু দেবো না, ঠিক আছে। অর্থাৎ আদান প্রদানের মাধ্যমে নিজের কিছু জিনিস ওকে দিল, ওর কিছু জিনিস ও নিয়ে নিল, এইভাবে আদান প্রদানের মাধ্যমে মানে আত্মিক এবং তোমাদের ভেতরকার নেগোসিয়েশন করে তারা, ঠিক আছে, একটা চুক্তিবদ্ধ হয়ে তারা কি করে, একে অপরের সাথে আঁটোসাঁটো হয়ে বন্ধন তৈরি করে, একে বলি সমযোজী বন্ধন। যেমন হাইড্রোকার্বনগুলো সব সমযোজী বন্ধনে তৈরি হয়, মিথেন, ইথেন, এগুলো সব সমযোজী বন্ধনে তৈরি হয়। পড়াবো, চিন্তা করার কোনো কারণ নেই, ধাতু অধাতু সিরিজ চলছে আমাদের, আমরা 1 করিয়ে দিয়েছি, এখন 2 চলছে, পার্ট 2। যাই হোক, এবার তড়িৎযোজী যৌগের আর বললাম যেটা লিঙ্ক যদি পেতে হয় তোমরা কমেন্টে যেতে পারো, এবং ভিডিওর যে তোমাদের ডেসক্রিপশন বক্স আছে তাতেও আছে। তো এই যে NaCl আমরা দিয়েছি, তো দিলেই তো হবে না, তাহলে কিছু একটা করতে হবে। কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা বেসিক্যালি কি করি, আমরা যেটা করি সেটা হচ্ছে এর মধ্যে আমরা একটা ক্যাথোডকে নিই, ঠিক আছে, এর মধ্যে আমরা ক্যাথোডকে নিলাম, আর আমরা এর মধ্যে নেব হচ্ছে অ্যানোডকে। আমরা এর মধ্যে কাকে নেবো? অ্যানোডকে নেবো। তো অ্যানোড আর ক্যাথোড কি খায় না আমাকে? দেখো, নেগেটিভ যেটা চার্জ থাকে যার মধ্যে, সেটাকে আমরা বলি অ্যানোড, সরি ক্যাথোড। আচ্ছা, একটা কাজ করি, জাস্ট এ মিনিট। ইয়েস, নেগেটিভ যেটা চার্জ থাকে, আচ্ছা পজিটিভটা আগে বলি, যেহেতু কালিটা আমার পজিটিভের রয়েছে, মানে গোলাপি, সরি গেরুয়া কালি রয়েছে, তো পজিটিভ যেটা চার্জ থাকে তাকে আমরা বলি কি? অ্যানোড। আর নেগেটিভ যেটা চার্জ থাকে, ঠিক আছে, ইয়েস, নেগেটিভ যেটা চার্জ থাকে তাকে আমরা বলি ক্যাথোড। ক্লিয়ার হয়েছে? পজিটিভ যেটা চার্জ থাকে তাকে আমরা বলি অ্যানোড, অ্যান্ড নেগেটিভ যেটা চার্জ থাকে তাকে আমরা বলি ক্যাথোড। ওকে, গুড টু গো। নাও, এই যে অ্যানোড আর ক্যাথোড কোথায় যুক্ত থাকে তা দিয়েও কিন্তু রেলে প্রশ্ন এসেছে, পয়েন্ট টু বি নোট। অ্যানোড আর ক্যাথোড কোথায় যুক্ত রয়েছে তা দিয়েও কিন্তু রেলে প্রশ্ন এসেছে। মনে রাখবে, ক্যাথোড নেগেটিভ, ঠিক আছে, ক্যাথোড নেগেটিভ, সুতরাং একে নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করে রাখা হয়, ঠিক আছে। ক্যাথোড নেগেটিভ কোথায় দেখাই? আচ্ছা, তোমরা এমনি মনে রাখো যে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে এটা যুক্ত থাকে, আর একে পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করে রাখা, কারণ যে নেগেটিভটাকে নেগেটিভ, যে পজিটিভটাকে পজিটিভ। এখানে মনে রাখার মতো কিছু নেই, শুধু একটা জিনিস একটু মনে রাখবে, বড় দাগ হয় যেটা ব্যাটারির বড় দাগ হয়, ঠিক আছে, সেটা হচ্ছে প্লাসের দাগ হয়, আর যেটা ব্যাটারির ছোট দাগ হয় সেটা হচ্ছে মাইনাসের দাগ হয়। এইভাবে ব্যাটারি কানেকশন থাকে না, এটা হচ্ছে ব্যাটারি। পজিটিভ আর নেগেটিভ, এটা দিয়েও রেল প্রশ্ন দিয়েছে যে বড় দাগটা পজিটিভ হয় না নেগেটিভ হয়, ঠিক আছে। যখন কোশ্চেন পাবে না, মাথা খারাপ হয়ে যাবে কিন্তু। অর্থাৎ ইচ অ্যান্ড এভরি পয়েন্ট যা আমি বলবো সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, যা আমি লিখছি প্লাস যা আমি বলছি, ঠিক আছে। তো এইটা করা হয় এবং এটাকে যুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে। এটাকে কী করা হয়? এদের সাথে যুক্ত করে দেওয়া হয়। তো পজিটিভটা এখানে গিয়ে যুক্ত হয়, নেগেটিভটা এখানে গিয়ে যুক্ত হয়, ঠিক আছে, এবং অ্যানোড আর ক্যাথোড তৈরি করে। এবার একটা কাজ করি আমি, বুঝতে পারছি একটু অসুবিধা হচ্ছে তোমাদের, বাট শুনে নাও। সেটা হচ্ছে, তার মানে এইটা হচ্ছে আমাদের দিস ওয়ান ইজ অ্যানোড অ্যান্ড দিস ওয়ান ইজ ক্যাথোড, রাইট? দিস ওয়ান ইজ অ্যানোড অ্যান্ড দিস ওয়ান ইজ ক্যাথোড। তাহলে লিখে দিই, এটা হচ্ছে আমাদের অ্যানোড, যেটা হচ্ছে আমাদের পজিটিভ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। এবার তুমি বলো, যখন NaCl ভাঙবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন NaCl ভাঙবে তখন Na ক্যাথোডের দিকে যাবে নাকি অ্যানোডের দিকে যাবে? দেখো, Na প্লাস আছে, আর প্লাসগুলো নেগেটিভ দ্বারা আকৃষ্ট হয়, তো Naগুলো সব কিন্তু নেগেটিভের দিকে যাবে, অর্থাৎ এই দিকে যাবে। আর Cl মাইনাস, যেটা কিনা ক্লোরিন, যেটা নেগেটিভ, সে কিন্তু কোথায় যাবে? সে কিন্তু পজিটিভের দিকে যাবে, ঠিক আছে, সে কিন্তু পজিটিভের দিকে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি? ইয়েস অর নো বলো। ওকে, এখন তোমাদের মনে হতে পারে
যে স্যার এ তো বুঝলাম নেগেটিভ পজিটিভের দিকে যায় ইত্যাদি ইত্যাদি ব্যাপার। রেল প্রশ্ন দিয়েছে কোথায় রিডাকশান ঘটে, ক্যাথোডে রিডাকশান ঘটে নাকি অ্যানোডে রিডাকশান ঘটে, অর্থাৎ জারণ কোথায় ঘটে বিজারণ কোথায় ঘটে, এর ওপর বেস করে রেল এখানে প্রশ্ন দিয়েছে। সে প্রশ্ন দেখাবো, চিন্তা করার কোনো কারণ নেই। তো তার মানে ভাবো কতটা কনসেপচুয়াল প্রশ্ন, যে একটা কি দুটো প্রশ্ন সিরিজে কোনো একটা শিফটে তুলে দেবে, মাথা খারাপ হয়ে যায়, বলছে স্যার এই তো স্যার আমরা পড়িনি। ঠিক আছে, আর দেখো এই ধাতু অধাতু ইলেকট্রোলাইসিস যেভাবে করিয়ে দিচ্ছি, এটা পেডে তোমাদের যখন পড়বে তখন কিন্তু সেমই আমি বলবো। তার কারণ কি, তার কারণ এটা তো আমি এখানে যা করিয়ে দিচ্ছি এর বাইরের কিছু হয়ই না। হয় অবশ্যই ইলেকট্রোলাইসিস মানে সেটা একটা বিশাল বড় ব্যাপার, হয়তো ডেফিনেটলি, কিন্তু আমরা ততটা তো যাবো না। ঠিক আছে, যতটা এনসিইআরটি থেকে যেটুকু আছে সেটুকুর ওপর বেস করে যতটা আলোচনা করা যায় সেই আলোচনা করবো আমরা। ঠিক আছে, তো চলো এটাকে একটু ব্রড ফ্যাক্টরে দেখাই একটু। চলো পরের আমাদের স্লাইডে যাব। তো আগের পেজ থেকে এই ছবিটাকে আমি জাস্ট তুলে এখানে তোমাদের এনে দিয়েছি একটু ব্রড ফ্র্যাকশানে দেখানোর জন্য। ঠিক আছে, তো একটা জিনিস মাথা রাখবে, এখানে এই যে জলীয় দ্রবণ যেটা ব্যবহার করা, যেমনটা বলেছিলাম সেটা হচ্ছে NaCl ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে টিকটা মারাই রয়েছে, দিয়ে দিলাম। এটা Na+ এবং Cl- ভেঙে যায়। ঠিক আছে, আচ্ছা এর জায়গায় যদি আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করি, ঠিক আছে, তখন কী হবে? দেখো অ্যালুমিনিয়াম ব্যবহার করলে এই NaCl এর জায়গায় তুমি যদি অ্যালুমিনিয়াম ব্যবহার করো, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, রেলওয়ে দিয়ে প্রশ্ন দিতে পারে। তুমি যদি এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করো না, এই জায়গায় যদি তুমি অ্যালুমিনিয়াম ব্যবহার করো, তখন তোমাকে দিতে হবে গলীয়, মানে গলে যাওয়া। ঠিক আছে, গলীয় অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে হবে। ঠিক আছে, গলীয় অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড। ওকে, গলীয় অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে হবে। অ্যালুমিনিয়াম অক্সাইডের ফর্মুলা কি? Al2O3। ঠিক আছে, Al2O3 এই তোমাকে দিতে হবে, এবং এটা কিন্তু গলীয়। ঠিক আছে, মোল্টেন, এবং এই গলীয় বা মোল্টেন এটাকে বলা হয় এল বলে ডাইমেনশনাল করা। এটাকে কি বলে ধরা হয়? এটাকে এল দিয়ে লেখা হয়। পয়েন্ট টু বি নোটেড, এটা কী দিয়ে লেখা হয়? এল দিয়ে লেখা হয়। ঠিক আছে, এল। ওকে, এল ফর লিকুইড, এল স্ট্যান্ড ফর লিকুইড, এল স্ট্যান্ডস ফর লিকুইড। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম অ্যাকুয়াস, AQ। ঠিক আছে, অ্যাকুয়াস কথাটা ব্যবহার হয় জলীয় দ্রবণের ক্ষেত্রে, মানে যখন জলের সঙ্গে তুমি তাকে মেশাচ্ছ এবং একটা দ্রবণ তৈরি করছো তখন অ্যাকুয়াস ব্যবহার হয়। আর গলীয়, গলে যাওয়া বা তরল, এক্ষেত্রে আমরা লিকুইড, এলকে ব্যবহার করি। পয়েন্ট টু বি নোটেড, দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, এবার কি হয় আমি খুব ভালো করে বলি, দেখো একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি তোমাদের বললাম জারণ বিজারণটা বোঝাবো। তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এই যে এনে এদিকে আসে কেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এনে এদিকে এই যে ক্যাথোডে এনে আসে কেন, অ্যালুমিনিয়ামটা বলে দেবো, ক্যাথোডে এনে আসে কেন। দেখো Na+, এই যে ঘুরে বেড়াচ্ছে না এই বেটা, এ হচ্ছে ভব ঘুরে পাটি, এর নিজস্ব কোনো ঘর বাড়ি নেই। তার মানে এ ঘর বাড়ি চাইছে, একে ঘর বাড়ি চাইতে গেলে এ তো এটা কি, এই যে Na+, এটা কি, এটা হচ্ছে আয়ন। এটা কি, এটা হচ্ছে আয়ন। ঠিক আছে, Na+, এটা কি, এটা হচ্ছে আয়ন, এটা হচ্ছে আয়ন। যেমন Cl- এটাও হচ্ছে আয়ন। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ আয়ন, এটা হচ্ছে নেগেটিভ আয়ন। আমরা জানি প্লাস মানে পজিটিভ, মাইনাস মানে নেগেটিভ, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন। এবার এই পজিটিভ আয়ন এও ঘুরে বেড়াচ্ছে, এও ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এই দুজনকে আলাদা করে দিয়েছে, এই ঘর ছিল এদের, NaCl হচ্ছে ঘর, ঘর থেকে বার করে দিয়েছো, দুটো বেটা ঘুরে বেড়াচ্ছে। প্রেমিক প্রেমিকা, ঘুরবো কোথায়, ঘর বাঁধবো কোথায়, কোথায় বাঁধবো বাসা? প্রবলেম হচ্ছে কি, যে এনে বলছে ভাই আমি আর তোর সঙ্গে ঘর বাঁধবো না, একবার আমাদের আলাদা করে দিয়েছে, আমি আর বাঁধবো না। তা আমি যাবোটা কোথায়, এনে যাবেটা কোথায়, এনে কোথায় যাবে? দেখো এই যে এনে, ঠিক আছে, এনের যদি আমরা ফর্মুলা মানে তোমাদের যদি দেখি, তাহলে আচ্ছা অত কিছু যাচ্ছি না, মনে রাখবে এই Na+, এ তো আয়ন, এ সুস্থির হতে চাইছে, মানে এ যেটা হতে চাইছে সেটা হচ্ছে এ পরমাণুতে কনভার্ট হতে চাইছে। অনেক কিছু বলার থাকে অ্যাকচুয়ালি, কিন্তু ভাবি যে বেশি হয়ে যাবে সেই জন্য আর বলি না। সে অ্যাটমে পরিণত হতে চাইছে। ঠিক আছে, অ্যাটমে কনভার্ট হতে তাই। তো এই অ্যাটমে কনভার্ট হবে কি করে? অ্যাটমে কনভার্ট হবে যদি একে দুটো ইলেকট্রন তুমি দিয়ে দাও। তো Na+ বেসিক্যালি কী করে, দুটো ইলেকট্রন নেয়। মানে দেখো দুটো ইলেকট্রন নেয় বলতে কী বোঝায়, অ্যাকচুয়ালি একটা Na+ একটা ইলেকট্রন নয়, দুটো সোডিয়াম আয়ন দুটো ইলেকট্রন নেবে। ঠিক আছে, তো Na+ কী করবে, একটা ইলেকট্রন এখান থেকে নিয়ে নিল, এবং নিয়ে, আমি অ্যাকচুয়ালি দুটোই লিখি কারণ বেসিক্যালি দুটোই নেয়। ঠিক আছে, দুটোই নেয় বেসিক্যালি, দুটো ইলেকট্রন ও নিল, এবং নিয়ে ও কী করে, ও 2Na তৈরি করে, অর্থাৎ দুটো পরমাণু তৈরি করে ফেললো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইয়েস আর নো বলো। সোডিয়াম অ্যাটমস তৈরি করলো, ক্লিয়ার হয়েছে বলো? দুটো Na+, দুটো ইলেকট্রন নিল আর সোডিয়াম অ্যাটম তৈরি করলো। ঠিক আছে, 2Na তৈরি করে ফেললো, ক্লিয়ার হচ্ছে? তো সিমিলারলি এও কিছু করবে। এ কী করবে, দেখো এখানে আমরা প্লাস লিখেছি, পয়েন্ট টু বি নোট, এখানে কী লিখেছি, প্লাস।
এদিকে গেলে কি হবে, দুটো ক্লোরিন মাইনাস দুটো ইলেকট্রন ত্যাগ করবে, দুটো ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে, করে কিসে পরিণত হবে, Cl2-তে পরিণত হবে, ক্লোরিন গ্যাসে পরিণত হবে। ঠিক আছে, এখানে ক্লোরিন গ্যাস হয়ে উপর দিকে উঠে বেরিয়ে যায়। ঠিক আছে, ওকে, এবার একটা ধাতু হয়ে পড়ে থাকে মাটিতে, আর এই গ্যাস হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো এও কী করলো, এও দেখে অ্যাটম বা পরমাণুতে কনভার্ট হয়ে গেল। এ কী করলো, অ্যাটম বা পরমাণুতে কিন্তু কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তার মানে ব্যাপারটা যেটা হচ্ছে, ভালো করে বুঝবে ব্যাপারটা কি হচ্ছে। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এ পজিটিভ, তো এ ক্যাথোডের দিকে ছুটবে, ক্যাথোডের দিকে ছুটবে এবং কি করবে, এ ইলেকট্রন গ্রহণ করবে। এখানে কি হচ্ছে, প্লাস হচ্ছে, মানে এখানে কি হচ্ছে, গ্রহণ হচ্ছে, এখানে কি হচ্ছে, বর্জন হচ্ছে। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণকে কি বলে বলো ভাই, ইলেকট্রন গ্রহণকে কি বলে তোমরা বলো, আমি আগের দিন তোমাদের করিয়েছি। ইলেকট্রন গ্রহণকে কি বলে, বিজারণ বলে। ইলেকট্রন গ্রহণকে কি বলে, বিজারণ বলে। আগের দিন করেছি কি করায়নি, বিজারণ বলে। তো এখানে যেটা হলো সেটা হচ্ছে বিজারণ হলো। ইলেকট্রন বর্জনকে কি বলে, অক্সিডেশন মানে জারণ বলে। এখানে যেটা হলো সেটা কি হলো, এখানে জারণ হলো। তোমাদের যদি এরকম প্রশ্ন দেয়, মানে এখান থেকে যা প্রশ্ন দেবে, আর কোনো প্রশ্ন রেল বলবে ভাই আর পারবো না প্রশ্ন দিয়ে। ঠিক আছে, এবার তোমরা জানো তোমরা। ঠিক আছে, তো বেসিক্যালি কি হচ্ছে, Cl মাইনাসের জারণ হয় আর Na প্লাসের কি হয়, বিজারণ হয়। কোথায় হচ্ছে বিজারণটা, ক্যাথোডে হচ্ছে বিজারণটা। কোথায় হচ্ছে জারণটা, অ্যানোডে হচ্ছে জারণটা। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইয়েস অর নো বলো, বুঝলে কি বুঝলে না বলো। ঠিক আছে, সোডিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কী হয় চলো বলা যাক। হোয়াট টু ডু অ্যাবাউট অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কী হয়, দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড কী করবে, এল, দেখো এল, ঠিক আছে, একটা এল, ঠিক আছে, একটা এল এর তিনটে দরকার হয়। একটা এল এর কটা দরকার হয়, 3+ শব্দের অর্থ তিনটে দরকার হয়, মানে ওর প্লাস হলে ভালো হয়। তো ও কী করবে, ও তিনটে এখানে ইলেকট্রন নেবে, এই যে যেগুলো সমীকরণ লিখছে এগুলো মনে রেখো, তিনটে ইলেকট্রন নিয়ে নেবে এবং কিসে পরিণত হবে, Al এ কনভার্ট হয়ে যাবে, অ্যালুমিনিয়াম ধাতুতে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে, অ্যালুমিনিয়াম ধাতুতে কনভার্ট হবে। ঠিক আছে, কিসে কনভার্ট হবে, অ্যালুমিনিয়াম ধাতুতে কনভার্ট হবে। ঠিক আছে, আচ্ছা, আর এই যে অক্সাইড, অক্সিজেন মানে 2O2-, এ কী হবে, এই চারটে ইলেকট্রন এখান থেকে গ্রহণ করবে এবং বর্জন করবে, করে কি করবে, এ অক্সিজেনে পরিণত হবে। এ কী করবে, এই অক্সিজেনে পরিণত হবে। এটা হচ্ছে এক্স্যাক্টলি এটা ঘটে। ঠিক আছে, এবং এই যে গ্রহণ, এখানে গ্রহণ হয়েছে, এই গ্রহণকে আমরা কী বলি, আমরা বলি বিজারণ বলি। দেখো প্লাস হয়েছে মানে গ্রহণ হয়েছে, বিজারণ বলি। ইলেকট্রন গ্রহণকে বিজারণ বলে। আর বর্জনকে আমরা কী বলি, জারণ বলি। তো এখানে জারণ হলো। কোথায় হলো জারণ, মনে রাখবে জারণ অ্যানোডেই হচ্ছে। ঠিক আছে, এদিকে যেটা লিখেছি অ্যানোডে হচ্ছে, আর বর্জন মানে বিজারণ ক্যাথোডে হচ্ছে। ঠিক আছে, বিজারণ কোথায় হচ্ছে, ক্যাথোডে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি Ca, আর এখানে এন বলে ছেড়ে দিচ্ছি, ক্যাথোড Ca, অ্যানোড An। ঠিক আছে, ক্যাথোড Ca, অ্যানোড An। হয়েছে, ক্লিয়ার? ওকে, এবার তোমাদের মনে হতে পারে আরেকটা প্রশ্ন এখানে আসে যে এই অ্যালুমিনিয়াম যে ধাতুটা তৈরি সেটা কোথায় তৈরি হচ্ছে, পজিটিভ। দেখো এখানে সব কী রয়েছে, পজিটিভ, অর্থাৎ প্লাস হচ্ছে। এই যে অ্যালুমিনিয়াম, দেখো একটা বলি, সোডিয়ামের ক্ষেত্রে আগে বলি, সোডিয়াম কোন দিকে গেল, ক্যাথোডে গেল, তো ক্যাথোডেই তৈরি হবে। ও তো গেল বাবা ক্যাথোডে, না, ও কোন দিকে গেল বাবা, ক্যাথোডে গেল, তো গেল ক্যাথোডে, তো ক্যাথোডেই তৈরি হবে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামও ধাতু, ও ক্যাথোডের দিকে ছুটবে, এও পজিটিভ, এও তো আরও পজিটিভ, সো এও ক্যাথোডের দিকে ছুটবে এবং ক্যাথোডেই তৈরি করবে অ্যালুমিনিয়াম। তো বেসিক্যালি অ্যালুমিনিয়ামটা কোথায় তৈরি হচ্ছে, এ ক্যাথোডেই তৈরি হচ্ছে, আর এটা কোথায় তৈরি হচ্ছে, এ অ্যানোডেই তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে উল্টো সিধে ব্যাপার নেই কিছু, যেমন যা তেমন তাই। ঠিক আছে, এ ক্যাথোডের দিকে যাচ্ছে তো ক্যাথোডেই তৈরি হবে, এ অ্যানোডের দিকে যাচ্ছে তো অ্যানোডেই তৈরি হবে। শুধু এই জারণ বিজারণটা খেয়াল রাখো, পরীক্ষার সময় জারণ বিজারণ দিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো দুটো ধাতু দিয়ে দেখালাম, বাকিগুলো চলো আমরা শর্ট কোশ্চেন আকারে প্রশ্নে করে নিই, বেটার আসবে। চলো প্রশ্ন, চলো এবার। তো বলছে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু নিষ্কাশন পদ্ধতিতে বিশুদ্ধ ধাতু কোনটিতে উৎপন্ন হয়। প্রথম কথা মনে রাখবে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, ইত্যাদি ধাতুকে কি করা হয়, ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে, কিন্তু পিওর যে ইলেকট্রোলাইসিস পদ্ধতি বলে এদেরকে কিন্তু কি করা হয়, নিষ্কাশিত করা হয়। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এদেরকে কিন্তু বের করা হয়। ঠিক আছে,
এবং এদের নর্মালি ব্যবহার করা হয় ক্লোরাইড বা অক্সাইডকে। কাকে ব্যবহার করা হয়? ক্লোরাইড, ঠিক আছে, বা অক্সাইডকে। এটা এক্সট্রা ইনফরমেশান দিয়ে দিলাম। এর ওপরেও রেল প্রশ্ন দিয়েছে, আগের দিন আমি করিয়েছিলাম তোমাদের ওই যেটা বললাম যে তড়িৎ রাসায়নিক যে শ্রেণী আছে সেটার ওপরে বেস করে, ঠিক আছে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যেটা আছে সেটা আগের দিন করিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে। এর উপর বেস করে পড়েছে, তো আমি এখানে একবার বলে দিলাম। তো কোথায় উৎপন্ন হবে? ইভেন কপারকেও কিন্তু মনে রাখবে, কপারকেও কিন্তু পরিশুদ্ধকরণ এর মাধ্যমে করা হয়, রিফাইনিং এর মাধ্যমেই করা হয়, ঠিক আছে, পরিশুদ্ধকরণ, ওকে। এবং সেখানে রিডাকশান ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? বিজারণ পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাকে যে প্রশ্নটা বলছে সেটা অ্যান্সার দেই। বলছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু নিষ্কাশন, ধাতুকে নিষ্কাশন করা হচ্ছে, এদেরকে নিষ্কাশিত করা যায়, কপারকে পরিশুদ্ধ করা যায়। তো বিশুদ্ধ ধাতু কোথায় উৎপন্ন? একটু আগে বলেছি, ধাতুগুলো সব মনে রাখবে। কীভাবে মনে রাখবে? ধাতু হচ্ছে পজিটিভ, ধাতু হচ্ছে পজিটিভ, যাবে কোথায়? নেগেটিভের দিকে যাবে। ক্যাথোড হচ্ছে নেগেটিভ, সো নেগেটিভে গিয়ে উৎপন্ন হবে। এভাবে মনে রাখবে। ক্লিয়ার হয়েছে? ওকে। আর ক্যাথোড অ্যানোডে কী হয় সেটা নিয়ে রেল প্রশ্ন দিয়েছে, যেহেতু আলোচনা করে দিয়েছি। এক্সট্রা দেখো এখানে একবার তোমাদের ডিসকাস করে দেবো, আবার প্রশ্ন রাখবো, ফালতু টাইম নষ্ট হবে, সেই জন্য আমি রাখিনি। ওই জন্য মেন ম্যাটারটা পড়ো আর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করো, যেগুলো করলে হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নিচের কোনটি সঠিক বিবৃতি? এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে পড়ার প্রশ্ন, 2022-এর প্রশ্ন এক্স্যাক্টলি আমি তুলে দিয়েছি। তোমাদের বলছে যে নিচের কোনটি সঠিক বিবৃতি? বলছে তড়িৎযোজী মৌলগুলি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু সলিড অবস্থায় নয়। এটা মনে রাখবে, তড়িৎযোজী মৌলগুলো কিন্তু গলিত অবস্থাতেই তড়িৎ পরিবহন করে, পয়েন্ট টু বি নোটেড। গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু সলিড অবস্থায় কিন্তু করে না, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আয়নিক যৌগগুলি, আয়নিক যৌগ মানি তড়িৎযোজী যৌগ, ঠিক আছে। সো পরের বার আয়নিক যৌগ দিয়ে দিয়েছে। আয়নিক যৌগ মানি তড়িৎযোজী যৌগ, একে বলা হয় ইলেকট্রো, লিখে দিচ্ছি ইলেকট্রোভ্যালেন্ট, কারণ কালকে যদি বলে ইলেকট্রোভ্যালেন্ট যৌগগুলো, ঠিক আছে। যেমন আয়নিক শব্দটা কিন্তু ইংলিশ, বাংলায় আয়নিক দিয়ে দিয়েছে, সেটাকে ইলেকট্রোভ্যালেন্ট কথাটাকে বাংলায় দিয়ে দিল কালকে, তোমাদের অসুবিধা হয়ে যাবে। মনে রাখবে সমযোজী যৌগগুলো কিন্তু নর্মালি তড়িৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে, কারণ প্লাস মাইনাস নেগেটিভ আয়নে তারা ভাঙতে পারে না, এই জন্য, ঠিক আছে। তো তড়িৎযোজী যৌগগুলো কিন্তু গলিত অবস্থায়, গলিত অবস্থা মানে লিকুইড স্টেজে বা মোল্টেন স্টেজে, ঠিক আছে। তা ওরা কী করে? ওরা কিন্তু তড়িৎ পরিবহন করে, সলিড অবস্থায় কিন্তু করতে পারে না। যেমন নর্মাল নুন কিন্তু তড়িৎ পরিবহন করে না। এবার তোমরা বলবে স্যার নুন তো করে, নুনের মধ্যে দিয়ে চালালে হয়, যখন ওরা সলিড অবস্থা থাকে। দেখো এর কারণ হচ্ছে, তো আমরা যে নুনটাকে ব্যবহার করি না, সেগুলো এরকম ক্রিস্টাল আকারে থাকে, এরকম 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 কিউবিক, ঠিক আছে, এরকম কিউব কিউব আকারে এরকম থাকে, ঠিক আছে, এরকম কিউব আকারে থাকে। সমস্যা হচ্ছে তুমি তো খোলা প্যাকেট রাখো, এর মধ্যে অনেক জল এর গায়ে লেগে থাকে, অনেক জল লেগে থাকে, এবং তাতে খানিকটা এটা গলেও যায়, এবং এর ফলেই এটা তড়িৎ পরিবহন করতে পারে। ওই জন্য নুনের মধ্য দিয়ে তড়িৎ নর্মালি পরিচালনা করে। যদি আমরা নুন হাতে মেখে যদি কোনো কিছুতে হাত দিই, যেটা কিনা অল্প ছিল, সেটা তোমাদের বেশি ফিল হবে তড়িতের ক্ষেত্রে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? এইটা হচ্ছে মেন কারণ। তো ওটাকে যদি তুমি একদম এয়ারটাইট প্যাকেটে রাখো, যেখানে জলীয় বাষ্প সংস্পর্শে আসছে না, সেরকম নুন তড়িৎ পরিবহন করবে না। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে যেটা তোমাদের বলছিলাম, যে এই দুটো ভিডিও তোমরা প্লিজ দেখো। এটা হচ্ছে তোমাদের ধাতু অধাতু, তবেই এই ভিডিওটা দেখো যেটা আমি এখন বলছি তোমাদের। আগে এই ভিডিও দুটো দেখে আসো, ধাতু অধাতু 01। এখানে তোমাদের ইলেকট্রো পজিটিভ ইলেকট্রোলাইসিসের যে সিরিজগুলো আছে, ইলেকট্রোকেমিক্যাল যে সিরিজ আছে, সেটা ফুল আলোচনা করেছি তোমাদের আমি, ঠিক আছে। কোন ধাতু কেন কাকে পরিস্থাপিত করতে পারে, কী জন্য পারে, সব আলোচনা করা আছে। আর জারণ বিজারণের উপর আমি তোমাদের দারুণ টপিক দিয়েছি, যেহেতু এখানে জারণ বিজারণ ইনক্লুড আছে, ইলেকট্রোলাইসিসের ব্যাপার রয়েছে, কোথায় আয়ন যাচ্ছে, কোথায় আসছে, কোথায় ইলেকট্রন যাচ্ছে আসছে। সেই জন্য এই দুটো ভিডিও আমি বলবো তোমাদের, রেকমেন্ড করছি, এই দুটো ভিডিও তোমরা দেখে এসে এটাকে দেখো, বেটার বুঝতে পারবে। সব লিঙ্ক তোমাদের কমেন্টে, প্লেলিস্টের লিঙ্ক আছে, পয়েন্ট টু বি নোটেড, প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের লিঙ্ক কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, সায়েন্স প্লেলিস্ট বলে লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে, ফার্স্ট কমেন্টে আছে। চাইলে তোমরা টেলিগ্রামেও কিন্তু জয়েন করতে পারো, এর যে পিডিএফ আছে সেটা পাওয়ার জন্য, ঠিক আছে। টেলিগ্রাম জয়েন করো পিডিএফ পাওয়ার জন্য, এর পিডিএফ তোমাদের টেলিগ্রামই দিয়ে দেওয়া হয়। এরপর আমাদের অ্যাপ আসলে অবশ্যই অ্যাপেও দেওয়া হবে, তবে টেলিগ্রামে মোস্ট প্রবলি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। চলো 3 দাগ কী বলছে দেখো, বলছে জলীয় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিভাজনের সময় নির্মিত গ্যাসগুলির মধ্যে কোনটি অ্যানোডে কোনটি ক্যাথোডে উৎপন্ন হয়। দেখো NaCl এর ক্ষেত্রে তো আমরা একটু আগে দেখলাম কি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, NaCl, ঠিক আছে। NaCl এর ক্ষেত্রে আমরা দেখলাম ক্যাথোডে উৎপন্ন হচ্ছে Na+, আর অ্যানোডে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, Cl-। এবার দেখো জলীয়, তার মানে এর মধ্যে H2O আছে, ঠিক আছে। সো কিছু একটা এখানে এও ভাঙবে নির্ঘাত, ঠিক আছে। তো মনে রাখবে, দেখো এই যে হাইড্রোজেন, এখান থেকে যদি আমি দেখি, হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রো পজিটিভ হয়, আর অক্সিজেন হচ্ছে ইলেকট্রো নেগেটিভ হয়, ঠিক আছে। তো যেটা পজিটিভ সেটা নেগেটিভ দিকে যাবে, তো ক্যাথোডে এখানে এইদিকে হাইড্রোজেন আসবে, ক্যাথোডের দিকে কী আসবে, হাইড্রোজেন আসবে। আর অক্সিজেন কোন দিকে যাবে, অক্সিজেন যাবে অ্যানোডে,
ঠিক আছে, তো এখানে কোন অপশন কারেক্ট আছে দেখো, বলছে হাইড্রোজেন অ্যানোড উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন তো ক্যাথোডে যাবে, সেটা ইনকারেক্ট। আচ্ছা, এখানে আবার ইকালি দিলে বুঝতে পারবে না, এটা হচ্ছে ইনকারেক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাইড্রোজেন গ্যাস অ্যানোডে যাচ্ছে, হাইড্রোজেন গ্যাস অ্যানোডে যাচ্ছে, এটা ইনকারেক্ট। ঠিক আছে, অক্সিজেন গ্যাস অ্যানোডে যাচ্ছে, অক্সিজেন গ্যাস অ্যানোডে যাচ্ছে, এটা কারেক্ট, কিন্তু এটাকে কী বলেছে, হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে যাচ্ছে। আচ্ছা, এখানে বলছে অক্সিজেন গ্যাস অ্যানোডে এবং হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে। দেখো এই অপশানটা এক্স্যাক্টলি ইনকারেক্ট, এর কারণ আছে। ঠিক আছে, এর কারণ আছে, এটা তোমরা ব্রাইন সলিউশন পড়লে তখন বুঝতে পারবে এই অপশানটা ইনকারেক্ট হচ্ছে। ঠিক আছে, এখানে লিখেছি, এটার কারণ হচ্ছে আমি হাইড্রোজেন অক্সিজেনকে ভাঙলে কী হবে সেই ক্ষেত্রে লিখেছি। ঠিক আছে, যাতে H2O জলকে যখন ভাঙা হয় তখন এইভাবে উৎপন্ন হয়। এখানে অপশান হবে তোমাদের ডি, কারণ এখানে দুটো গ্যাস উৎপন্ন হয়, একটা হচ্ছে ক্লোরিন আর দুই হচ্ছে তোমাদের হাইড্রোজেন। ঠিক আছে, অক্সিজেন গ্যাস এই ক্ষেত্রে পাওয়া যায় না। এর কারণ আছে, তুমি NaCl এ জলীয় দ্রবণকে যখন ভাঙবে ব্রাইন সলিউশন, তখন এক্ষেত্রে অ্যাকচুয়ালি লাইসিস হয়, এবং হাইড্রোলাইসিসের ফলে হাইড্রোলাইসিস হয়, এখানে হাইড্রোলাইসিস মানে জলের ভাঙন, এবং সেই জলের ভাঙনের ফলে যেটা হাইড্রক্সিল উৎপন্ন হয় সেটা এনের সঙ্গে জুড়ে যায়, এবং জুড়ে গিয়ে সেখানে NaOH উৎপন্ন করে, সেই জন্য এখানে তুমি অক্সিজেন গ্যাসকে ডাইরেক্ট পাবে না। ঠিক আছে, ওই জন্য এখানে অ্যান্সার হচ্ছে ডি। এটা তোমাদের ব্রাইন সলিউশন, যদি আমি এখানে যদি কোশ্চেন থাকে করাই তাহলে তোমরা পেয়ে যাবে, ব্রাইন সলিউশন হয় তৈরি বিশ্লেষণের ফলেই হয়। ঠিক আছে, তো Cl2 গ্যাস অ্যাট অ্যানোড, এটা মাথা রাখবে, এটা কিন্তু সি অপশন হবে না। Cl2 গ্যাস হচ্ছে অ্যানোডে এবং হাইড্রোজেন গ্যাস হচ্ছে ক্যাথোডে উৎপন্ন হয়। দিস উইল দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো, অ্যানোডাইজিং প্রক্রিয়ায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়। দেখো, লঘু সালফুরিক অ্যাসিডকে অ্যানোডাইজিং প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। অ্যানোডাইজিং পদ্ধতি কী, ধরো এখানে একটা ধাতুর টুকরো আছে। ঠিক আছে, একটা ধাতুর কী আছে, টুকরো আছে। এই ধাতুর টুকরের ওপরে অন্য আর একটা ধাতুর টুকরের প্রলেপ তোমাকে দিতে হবে। ঠিক আছে, অন্য একটা ধাতুর টুকরের, ধরো তোমাকে এখানে প্রলেপ তোমাকে এখানে এর ওপরে দিতে হবে। ঠিক আছে, তো অন্য একটা ধাতুর টুকরের প্রলেপ, বা এই ধাতুর টুকরের প্রলেপ না দিয়ে থেকে ইলেকট্রোপ্লেটিং বলা হয় বেসিক্যালি। তো কী করা হবে, এর ওপরে এই ধাতুর টুকরোটার প্রলেপ দিয়ে, এই ধাতুর টুকরোর ওপরে অন্য একটা ধাতুর প্রলেপ দিয়ে সেখানে কিছু লেখা হবে। মানে এটা ধরো লোহার বেজ আছে, তার উপর তুমি ক্রোমিয়ামের কিছু লিখতে চাইছো। ঠিক আছে, ক্রোমিয়াম দিয়ে কিছু লিখতে চাইছো। দেখবে অনেক সময় বড় বড় ব্র্যান্ডের যে সমস্ত ধাতুর জিনিস হয়, যেমন কলের ট্যাপ ইত্যাদি, তার উপরে দেখবে লেখা থাকে সুন্দর করে, ওটা অ্যানোডাইজিং পদ্ধতিতে করা, মানে ওই ব্র্যান্ডের নামটা লেখা থাকে। ঠিক আছে, ওটা অ্যানোডাইজিং পদ্ধতিতে করা হয়। তো এক্ষেত্রে লঘু ব্যবহার করা হয়, এবং লঘু সালফুরিক অ্যাসিডকেই কিন্তু মেনলি ব্যবহার করা হয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি খ হেয়ার। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি অ্যানোডাইজিং পদ্ধতি কী মেনলি ব্যবহার করা হয়। অ্যানোডাইজিং পদ্ধতি অনেকভাবে ব্যবহার করা যায়, ওটা হচ্ছে মেন। ঠিক আছে, যেমন এরপর প্লেটিং করতেও অ্যানোডাইজিং পদ্ধতি ব্যবহার করা যায়। ওই যে বললাম ব্র্যান্ড নেম ভ্যালু ওখানে দিতেও, বিভিন্ন ডিজাইন করতে, একটা ধাতু প্লেট রয়েছে তাকে, তার উপর তুমি বিভিন্নভাবে ডিজাইন করবে অন্য একটা ধাতুর, সেটা করতে তুমি অ্যানোডাইজিং পদ্ধতি কাজে লাগাতে পারো। মানে সোজা কথা বলতে ডেকোরেটিভ কেসে। ঠিক আছে, ডেকোরেশনে ব্যবহার করা, ডেকোরেশন মানে তো বুঝতে পারছো সাজানো। ঠিক আছে, তারপরে খোদাই করতে, যেমন তোমাদের, ঠিক আছে, বিভিন্ন ধরনের জিনিসকে খোদাই করার জন্য, ধাতুর এক ধাতুর ওপরে আর এক ধাতুকে খোদাই করে লেখার জন্য, খোদাই করে লেখা। ঠিক আছে, ইত্যাদি ক্ষেত্রে অ্যানোডাইজিং পদ্ধতি ব্যবহার করা হয়। পরেরটায় চলো। নেক্সট হচ্ছে তোমাদের, যে পদ্ধতিতে কোনো একটি ধাতুর ওপরে আরেকটি ধাতুর প্রলেপ লেপন করা। একটু আগে বললাম যেটা, যে ধাতুর ওপর কোনো একটা ধাতুর, ধরো একটা ধাতুর ওপরে আছে, তার উপর আরেকটা ধাতুর প্রলেপ তুমি দিচ্ছ, তোমরা বলছো এটা তো অ্যানোডাইজিং বলে। বেসিক্যালি এটাকে অ্যানোডাইজিং বলে, আবার এর অ্যাকচুয়ালি যে কোর নেম সেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, যদি ইলেকট্রোপ্লেটিং ইজ ডিফারেন্ট ফ্রম অ্যানোডাইজিং, বাট দেয়ার আর সিমিলারিটি ইন দ্য প্রসেস, দুটো প্রসেসের মধ্যে সিমিলারিটি আছে। তো অ্যান্সার উইল বি এয়ার ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং মোস্ট কোথায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে বলে দিই, সোনার গয়না। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা বলি যাকে সোনার জল করা। ঠিক আছে, সোনার জল, রূপোর জল, এইসব বাড়ির মহিলারা বলেন সাধারণত। ঠিক আছে, অর্থাৎ ইমিটেশনের গয়না। ঠিক আছে, ইমিটেশনের যে গয়না করা হয় সেখানে আমরা কি দেখি, সোনাকে ব্যবহার করা হয় না। নিচে একটা ধরো ব্রাশ, মানে পিতল বা কোনো কিছুর বেস থাকে, তার উপর সোনার প্রলেপ দেওয়া হয়। এই যে প্রলেপ লেপন, এটাকে আমরা ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে কিন্তু করি। হয়েছে ক্লিয়ার? ওকে, চলো পরের প্রশ্ন। বলছে ওয়াটার স্প্লিটিং পদ্ধতিকে কি বলা হয়। এটাকে বলা হয় হাইড্রোলাইসিস। একটু আগেই তোমাদের ওয়াটার স্প্লিটিং পদ্ধতি সম্পর্কে বললাম একটু আগে, সেটা হচ্ছে জলকে, মানে H2O কে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে H+ এবং OH- ভাঙা হয়। H+ এবং OH- ভাঙা হয়। ঠিক আছে, ওই যে অক্সিজেন বলছিলাম না, অক্সিজেনটা বেসিক্যালি OH- আকারে বেরিয়ে আসে। ঠিক আছে, H+ এবং OH- আকারে ভেঙে যায়, এটাকে বলা হয় ওয়াটার স্প্লিটিং। এটা হাইড্রোলাইসিস পদ্ধতিতে করা হয়, জলের বিয়োজন।
এটাকে আরেকটা নাম যা ডাকা হয় সেটা হচ্ছে জলের বিয়োজন। ঠিক আছে, জলের তড়িৎ বিয়োজন, তড়িৎ বিয়োজন। চল পরের প্রশ্ন। একটু আগে তোমাদের যেটা বলছিলাম সেটা দেখো এখানে দেওয়া রয়েছে ব্রাইন সলিউশন। ব্রাইন সলিউশন বেসিক্যালি কি, NaCl এবং H2O। ঠিক আছে, এই যে সলিউশনটা এটাকে বেসিক্যালি বলা হয় ব্রাইন সলিউশন। এখানে তড়িৎ বিয়োজন ঘটে এবং তড়িৎ বিয়োজন ঘটার ফলে এখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে NaOH উৎপন্ন হয়। ঠিক আছে, তার সঙ্গে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো আমি তোমাদের বললাম অক্সিজেন গ্যাসকে পাওয়া যায় না, এই OH-এর মধ্যে অক্সিজেন ইনক্লুড হয়ে যায়। ঠিক আছে, OH-এর মধ্যে কী হয়, অক্সিজেন ইনক্লুড হয়ে যায় আর দুটো গ্যাসকে পাওয়া যায়। ঠিক আছে, একটু আগে এইটাই বলছিলাম আমি তোমাদের, এই পুরো বিক্রিয়াটা এখানে লিখেও দিলাম। ওকে, এটা ব্যালেন্স করা না, নর্মাল বিক্রিয়া লিখেছি। এখানে তোমাদের বলছি যে কোনটা পাওয়া যায়, দেখো NaOH কস্টিক সোডা, যাকে আমরা কী বলি সোডিয়াম হাইড্রক্সাইড। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কী অ্যান্সার হবে, ডি, সোডিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, NaOH তীব্র ক্ষার, এটা একটা NaOH উৎপন্ন হয়। ঠিক আছে, যেমন NaCl পাওয়া যায় তেমন NaOH পাওয়া যায়, Na+OH- এই দুটো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যাড হয় এবং NaOH তৈরি করে। ঠিক আছে, তো সোডিয়াম হাইড্রক্সাইড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ব্রাইন সলিউশন কাকে বলা হয়, NaCl এবং জল অর্থাৎ নুন জলকেই ব্রাইন সলিউশন বলা হয়। তোমরা এভাবে ধরে নিতে পারো, মনে রাখতে পারো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্নে যাবো আমরা। আচ্ছা, আরেকটা জিনিস বলার জন্য এখানে আমি 4 নম্বরটাকে আরেকবার নিলাম, সেটা হচ্ছে এই যে অ্যানোডাইজিং, এই অ্যানোডাইজিং পদ্ধতিতে অ্যানোডে যে ধাতুটাকে রাখা হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তোমরা জানো যে বর্তমানে অ্যালুমিনিয়ামের দরজা জানলা ভীষণ ইম্পর্টেন্ট। শাটার দরজা জানলা করা হয়, অ্যালুমিনিয়ামকে টেনে দেওয়া হয়, ওখানে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকে না, ওখানে অ্যাকচুয়ালি কিন্তু ওটা পুরোটাই অ্যালুমিনিয়ামের হয় না, ওখানে অ্যালুমিনিয়ামের অ্যানোডাইজিং করা হয়। অর্থাৎ একটা মেন ধাতু, ধরো নিকেল বা ব্রাশের তোমাদের থাকলো বেজ, তার উপর অ্যালুমিনিয়ামের অ্যানোডাইজড করা, এবং এটা হচ্ছে খুবই ঘন, ঠিক মানে ঘন, খুবই ঘন প্রলেপ দেয়। ওকে, খুবই ঘন কিন্তু প্রলেপ দেয় এক্ষেত্রে। তো ইলেকট্রোপ্লেটিং আর অ্যানোডাইজিং মধ্যে পার্থক্য হচ্ছে অ্যানোডাইজিং পদ্ধতি মেনলি অ্যালুমিনিয়ামেরই হয়। ঠিক আছে, ইলেকট্রোপ্লেটিং যে কোনো ধাতুর হতে পারে। আর ইলেকট্রোপ্লেটিংয়েও কিন্তু অ্যানোড হিসাবে যে ধাতুর প্রলেপ পড়বে তাকে রাখা হয়, এটা মাথা রাখবে। আমি ইলেকট্রোপ্লেটিংটাকে আরেকবার নিয়ে নিচ্ছি, এখানে এটা বলে দিলাম, ওটাকে আরেকবার নিচ্ছি। চলো, এই যে এখানে ছিল 5 দাগ, যে পদ্ধতিতে কোনো ধাতুর উপর প্রলেপ পড়ে, এখানে কিন্তু ক্যাথোডে, ধরো একটা এক্সাম্পল দিই বেটার বুঝতে পারবে। ধরো ক্যাথোডে এখানে রাখা হলো লোহাকে। ঠিক আছে, তাহলে অ্যানোড হিসেবে জিঙ্ককে ব্যবহার করা হবে। অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করা হবে, জিঙ্ককে। লোহার ওপর জিঙ্কের প্রলেপ, তাকে কি বলি, গ্যালভানাইজেশন বলি। তাকে আমরা কি বলি, এই জায়গায় লিখে দিচ্ছি গ্যালভানাইজেশন। ঠিক আছে, এবং এই গ্যালভানাইজেশন কিন্তু তোমাদের রেলের পরীক্ষায় এসেছে। আমি আর কোশ্চেনটা নিই নি কারণ প্রচণ্ড সোজা কোশ্চেন্স। ঠিক আছে, ক্যাথোডে কিন্তু লোহাকে রাখা হবে, অ্যানোডে কিন্তু জিঙ্ককে রাখা হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বিক্রিয়াটা চলে। কারণ কি, কারণ এখানে যে দেখো এই যে অ্যানোডে বেসিক্যালি কী হবে, অ্যানোডে জারণ হবে। ঠিক আছে, আর ক্যাথোডে বিজারণ হবে, একটু আগে তোমাদের বলেছি। ঠিক আছে, ক্যাথোডে বিজারণ হবে। তো এই ধাতু এ কী করবে, ইলেকট্রন জারণ কাকে বলা হয়, ইলেকট্রন গ্রহণ করাকে। ঠিক আছে, সরি, ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ, ইলেকট্রন বর্জন করাকে জারণ বলা হয়। তো এ কী করবে, এ বর্জন করবে এবং সেই ইলেকট্রনটা এখানে গিয়ে জমা হবে, ক্যাথোডে গিয়ে জমা হবে। ঠিক আছে, এ বর্জন করবে আর সেই ইলেকট্রনটা ক্যাথোডে গিয়ে জমা হবে। এখন জেডএন ইলেকট্রন ক্যাথোডে কেন জমা হবে, কারণ জেডএন তো পজিটিভ। সো এ যে ইলেকট্রনটা বর্জন করবে সেটা এখানে গিয়ে জমা হবে এবং লোহার ওপর প্রলেপ পড়তে থাকবে। ঠিক আছে, হয়েছে ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে তোমাদের টোটাল যেটা বললাম। দেখো এইগুলোর না আরও জটিল ব্যাখ্যা হয়, আমি তোমাদের সহজ করে তোমরা বুঝবে এমনভাবে বলছি। ঠিক আছে, কেউ আমার কথায় কোনো ভুল খুঁজতে যাবে না, কারণ এটা যারা শুনছে তাদের মতো করে বলা হচ্ছে। ঠিক আছে, নইলে তো খুবই থিসিস করে বড় করে বলা যেতে পারে। ওকে, তো আজকে আমাদের আর কোনো প্রশ্ন ছিল না, কারণ এখান থেকে প্রশ্ন তেমন বেশি আসেনি, কিন্তু প্রশ্ন যেগুলো এসছে সেগুলো একটু ঘোরানো প্রশ্ন এসছে। ঠিক আছে, তো বলা যায় না এর পরের বার হয়তো আরও টাফ প্রশ্ন আসতে পারে এখান থেকে, সেই জন্য সবই তোমাদের মোটামুটি পড়িয়ে দিলাম। ওকে, দেখো প্রচুর কয়েক লাখ ফর্ম ফিল আপ হয়েছে, প্রতিবারই হয়, এবারে অনেক বেশিতে গেছে ফর্ম ফিল আপটা, মারাত্মক বেশিতে গেছে। তো সেখানে আমি বলবো তোমরা আরও ভালো করে প্রিপারেশন নাও, মানে যাতে এরকম ছোটো ছোটো জিনিস থেকে কোনো জিনিস যেন তোমাদের হাত থেকে স্লিপ আউট না হয়। ঠিক আছে, পরীক্ষার সময় যেন ভুল না করে আসো। ওকে, থ্যাংক ইউ। PDF যেমনটা বললাম টেলিগ্রামে আছে, টেলিগ্রাম লিঙ্ক তোমাদের প্রথম কমেন্টে আছে, চাইলে তোমরা জয়েন করতে পারো।